স্বাগত স্টার নিউজ লাইভে, সঙ্গে রিশান মাহমুদ। দেশের নানা প্রান্তের ঘটনা খবর জানবো আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে সরাসরি যুক্ত হয়ে। ভাতা ও নিরাপত্তা সহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এতে বিপাকে পড়েছেন রোগী এবং এদের স্বজনরা। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে সেই তথ্যই জানাবেন। আমরা শুরুতে যেতে চাই আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফের কাছে। তিনি সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। এখন তারা কি কর্মসূচি পালন করছেন এই কর্মবিরতিতে, জানাবেন। কি পরিস্থিতি দেখছেন সেই হাসপাতালে? এই কর্মসূচিটি তাদের শুরু হয়েছে গতকাল সকাল 8টা থেকে এবং এখন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান রয়েছে। এবং তাদের কাছে আমরা এই ইন্টার্ন চিকিৎসকদের কাছে আলাপ করে যেটুকু জানতে পারলাম, এই মুহূর্তে কিন্তু তাদের সাথে মিড লেভেলের চিকিৎসক যারা, তারাও এই আন্দোলনে যোগ দিয়েছেন। তারা বলছেন যে আজকে 11:30 নাগাদ ঢাকায় ডিজি হেলথ এবং স্বাস্থ্য সচিবের সাথে তাদের সারা দেশের সবগুলো মেডিকেল কলেজ থেকে তাদের প্রতিনিধিরা ঢাকায় এই মুহূর্তে অবস্থান করছেন। তাদের সঙ্গে একটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেই মিটিংয়ে আসলে তাদের এই আন্দোলনের অগ্রগতির একটি সিদ্ধান্ত হয়তো আসবে, তারা এই আশা করছেন। আমরা এখানে একটু কথা বলতে চাই এখানকার যিনি এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে। ভাইয়া, একটু কথা বলবো আপনার সাথে। আমরা লাইভে আছি। আপনারা যে আন্দোলন করছেন, কি কি দাবি আপনি আসলে এখন কি পরিস্থিতি? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিন হান্নান। এই মুহূর্তে আমরা সারা দেশে, ওসমানী সহ সারা দেশের ইন্টার্ন কর্মবিরতি চলছে এবং আজকে থেকে আমাদের সাথে মিড লেভেল যে ট্রেনিরা আছে তারাও আমাদের সাথে যোগ করবে। আপনারা জানেন আমরা গেল সপ্তাহে সোমবার থেকে 6 দফা দাবি নিয়ে আন্দোলন করছিলাম এবং আগামীকালকে থেকে গতকালকে থেকে আমাদের কর্মবিরতি চলছে। 6 দফা দাবির প্রথমটি হচ্ছে বিসিপিএস কর্তৃক একটি প্রহসনমূলক যে নোটিশ জারি করা হয়েছে, সেই নোটিশের মধ্যে উল্লেখ আছে যে প্রথম যারা এফসিপিএস এর ট্রেনিং এ চান্স পাবে তাদের প্রথম 1000 জনকে ভাতা প্রদান করা হবে। তো এটি একটি অযৌক্তিক ব্যাপার যে আমরা চাচ্ছি যে যতজন চান্স পাবে অ্যাজ ইউজুয়াল 6 মাস অন্তর অন্তর তাদের প্রতি মাসে যে ভাতাটা দেওয়া হতো সেটা এখন যতজন চান্স পাবে তাদেরকে ওই ভাতাটা প্রদান করা হবে। আমাদের পরবর্তী যেই দাবিটি ছিল সেটি হচ্ছে আমাদের এখানে চান্স পাওয়ার পরে প্রথম 2 বছর উপজেলায় পদায়ন করা হবে। তো উপজেলায় একজন ট্রেনিকে কি হিসেবে পদায়ন করা হচ্ছে? আমরা জানি যে বিসিএস পরীক্ষার মাধ্যমে পদায়ন করা হয়। তো এখানে একজন বেসরকারি ট্রেনিকে তাকে কোনো ভাতা দেওয়া হচ্ছে না এবং তাকে উপজেলায় যখন পদায়ন করা হচ্ছে তাকে তো ওখানে ট্রেনিং দেওয়ার কেউ নেই। তো যখন সেখানে তাদেরকে ট্রেনিং দেওয়ার কেউ থাকছে না, তাহলে সে 2 বছর ওখানে কি হিসেবে থাকবে? এবং সেখানে কোনো অধ্যাপকের পোস্ট নেই, কোনো সহযোগী এবং সহকারী অধ্যাপকের পোস্ট নেই। তাহলে সেখানে 2 বছর উপজেলায় একজন ট্রেনিং এর তার রোলটা কি, এটা পরিষ্কার না। এবং অটোমেশন পদ্ধতিতে পরবর্তীতে যে পদায়ন করা হবে সেখানে যে কোনো লবিং এবং ঘুষ হবে না, সেটার স্বচ্ছতা নির্ধারণ করা যাচ্ছে না। আমাদের পরবর্তী দাবিটি হচ্ছে যে সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, বিসিএস এর বয়সীমা 34 করতে হবে। কেন বিসিএস এর বয়সীমা 34 করতে হবে? কারণ আপনারা জানেন প্রচলিত সকল গ্র্যাজুয়েশনের সাথে আমাদের যখন ডাক্তারদের 1 বছর বেশি লাগে এবং 1 বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ, এখানে আমাদের 2 বছর চলে যায়। তো আমরা তো 2 বছর এখান থেকে তাদের থেকে পিছিয়ে থাকতেছি। তো আগে যখন তাদের 30 ছিল, আমাদের ছিল 32, তো এখন তাদের 32 হচ্ছে, আমাদের তো 34 হওয়া উচিত। এবং আমাদের যে ভাতা, ইন্টার্ন ভাতা 30,000 করতে হবে বেসরকারি। আরেকটা বিষয়, আপনাদের এই কর্মসূচিতে কিন্তু রোগীদের দুর্ভোগ হচ্ছে এবং আমাদের এই সোসাইটি অন্য পেশাজীবীরা যারা এরকম যে সেবা বন্ধ করে তারা কর্মসূচিতে চলে যান, কিন্তু আপনারা তো সবচেয়ে মেধাবী পেশাজীবীরা, তা আপনারাও এই একই পন্থা কেন? অন্য কোনো উপায় কি ছিল না? না, আচ্ছা, আমরা তো আপনার প্রশ্নটা অনেক যৌক্তিক। আপনারা জানেন যে চিকিৎসা একটি নোবেল প্রফেশন। এখন এই অবস্থায় আমরা যে কর্মবিরতি গেলাম, রোগীদের কোনো ভোগান্তি হবে কিনা। তো এখন দেখেন আমাদের অন্যান্য কর্মসূচি তো আমরা গেল সপ্তাহ থেকে কন্টিনিউ করছিলাম। আমরা কিন্তু আজকে হঠাৎ করে কর্মবিরতিতে যাইনি এবং কর্মবিরতি দিয়ে আমরা বাসায় বসে নেই। আমরা কিন্তু এখনো হসপিটালে আসছি, আমার সাথে এখন আমার ইকুইপমেন্ট আছে। আপনার এখনো যদি কোনো আশ্বাস দেয় আমি কিন্তু হসপিটালে জয়েন করতে পারি। রোগীদের ভোগান্তির ক্ষেত্রে ওকে, ধন্যবাদ আপনাকে। রিশান শুনছিলেন যে তারা আসলে একটি আশ্বাসের এবং সরকারের কাছে একটি প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছেন। এই ছিল আমার কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ইয়াহিয়া মারুফ, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা ময়মনসিংহ যেতে চাই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাদিকুর রহমান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের যেই কর্মবিরতি তারা পালন করছেন, কেমন পরিস্থিতি এখন দেখছেন?
ইন্টার্ন চিকিৎসক এবং এফসিপিএস ডক্টর যারা আছেন তাদের যে দাবিটা নিয়ে গতকালকে থেকে কর্মবিরতিতে গেছেন, আজকেও তারা এখানে জড়ো হয়েছেন এবং বিক্ষোভ করছেন, তাদের দাবির বিষয়ে অনড় আছেন এবং যে বিষয়ে বেতন ভাতার যে বৈষম্য এবং তাদের নিরাপত্তা যে নিশ্চিত করার দাবি ছিল সেই বিষয়গুলি নিয়ে আমি একজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে একজন এফসিপিএস ডক্টরের সাথে কথা বলতে চাই। আপনাদের আসলে দাবিটা দু একটা দাবি সম্পর্কে যদি বলেন। হ্যাঁ, আমরা গতকালকে থেকে আমরা ইন্টার্ন চিকিৎসকরা গতকালকে কর্মবিরতিতে গিয়েছিলেন এবং তাদের সাথে সমন্বয় করে আজকে থেকে আমরা ট্রেনিং চিকিৎসকরা গিয়ে কর্মবিরতিতে আছি। ওদের সাথে যে 6টি দাবি, এর মধ্যে 2টি দাবির কথা আমি বলবো, যেটা আমাদের সুনির্দিষ্ট বেতন কাঠামো নিশ্চিত করতে হবে। যে সামনে যে নবম আমাদের যে পে স্কেল আসছে, সেই পে স্কেলের সাথে সমন্বয় করে আমাদের যে ভাতাটা আসে সেটা নিশ্চিত করতে হবে এবং সেটা সুনির্দিষ্ট করে বলতে হবে যে কিভাবে আমরা পাবো। এবং আমাদের আরেকটা বিষয় যে স্বাস্থ্যকর্মীদের আমাদের যে নিরাপত্তার বিষয়টা, দেখা যায় যে উপজেলায় বা যে কোনো আমরা টারশিয়ারি লেভেলের মেডিকেল কলেজেও আছি, সেখানে যে কোনো সময় দেখা যায় আমরা হামলার শিকার হই। সেই আমাদের যে দ্রুত ট্রাইব্যুনাল নিশ্চিত করতে হবে, সেই বিচারটা আমাদের খুব দ্রুত যেন আমরা পাই। আসলে যে 6টি দাবি, তাদের যে দাবিগুলির বিষয়ে তারা যেই যৌক্তিকতা তুলে ধরেছেন, তার মধ্যে যে আসলে এই যে দেখা যায় এফসিপিএস যারা ডক্টর এমবিবিএস শেষ করার পর তারা একটা কঠিন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েও তারা দেখা যায় যে মাত্র 2000 যারা ট্রেনি আছেন তাদেরকে সুযোগ দেওয়া হবে, অন্যদেরকে সুযোগ দেওয়া হবে না, বেসরকারিভাবে তারা প্র্যাকটিস করতে হবে। এই যে একটা বৈষম্য তারা বলছেন এবং বেতন ভাতার যেটা বলছে খুবই অপ্রতুল, এটা আসলে বর্তমানে যেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার সাথে আসলে সামঞ্জস্য নয়, সেটাই তারা বলছেন। এবং তারা যদি এটা দাবি মেনে না নেওয়া হয়, আজকে থেকেও কিন্তু তারা একই ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্রটা, এটা কিন্তু খুবই করুণ। এখানে রোগী আসলে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী কিন্তু দেখা যায় 4 গুণ রয়েছে। এই যে ইন্টার্ন চিকিৎসক এবং এফসিপিএস তারাই কিন্তু মূলত সেবাটা দিয়ে থাকে তারা বেশিরভাগ, এবং তাদের অনুপস্থিতিতে কিন্তু দেখা যায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এবং সেই বিষয়টি কিন্তু গতকালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যিনি পরিচালক আছেন জাকির হোসেন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি কিন্তু আসলে বিষয়টি স্বীকার করেছেন এবং বলছেন যে আসলে তাদেরকে ছাড়া আসলে খুবই করুণ অবস্থা হয়েছে হাসপাতালটির এবং সেটা খুব দ্রুতই নিরসন হবে বলে আশা প্রকাশ করছেন এখানে যারা আছেন। সাদিকুর রহমান, আপনাকে ধন্যবাদ। সাদিকুরের মাধ্যমে আমরা জানছিলাম দর্শক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এখনকার কি পরিস্থিতি। এখন যেতে চাই পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আব্দুস সালাম আরিফ। আপনার কাছে জানতে চাই, এই কর্মবিরতি যে তারা আছেন ইন্টার্ন চিকিৎসকরা, সেক্ষেত্রে এই যে রোগীদের যে ভোগান্তি সেটি কেমন দেখছেন এবং তারা কি বলছেন? ভীষণ আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মূলত আজ থেকেই এখানে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা সকালের থেকে মানববন্ধন করেছেন এবং এখন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। মূলত তাদের যে 6 দফা দাবি, সেই দাবিকে কেন্দ্র করেই কিন্তু তাদের এই কার্যক্রম। এবং তারা যে বলছেন যে তাদের ন্যায্য অধিকার এবং যে তাদের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো নিয়ে আমরা তাদের কাছ থেকে কথা বলবো। আসলে আপনাদের মূলত দাবিগুলো কি? আমাদের যে 6 দফা দাবি ইতিমধ্যে আসলে বলা হয়েছে অনেকবারই, এবং 6 দফা দাবিগুলো হলো প্রথমত 1 নম্বর দাবি হচ্ছে এফসিপিএস শ্রেণীদের কে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে স্মারকলিপিটি জারি করেছে গত 19 মে, সেটি বাতিল করতে হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে গিয়ে যে আমাদের বিসিপিএস এর কর্তৃক এফসিপিএস এর স্বাস্থ্যসেবা চিকিৎসকদের স্বাস্থ্যসেবার বয়সসীমা 34 বছর করতে হবে। তৃতীয় দাবিটি হলো স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা আইনকে প্রণয়ন রাখতে হবে। সুনির্দিষ্ট বেতন কাঠামো দিতে হবে, ইন্টার্ন চিকিৎসকদের বেতন 30,000 টাকা এবং এফসিপিএস শ্রেণীদের বেতন 50,000 টাকা করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এবং বেসরকারি চিকিৎসকদেরকে বেতন কাঠামো বেতন দিতে হবে এবং সকল পরীক্ষার ফি এফসিপিএস এবং বাংলাদেশ মেডিকেলের আওতায় 1,000 টাকার বেশি করা যাবে না। এই 6টি দাবি নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যে কর্মবিরতি চলছে, এর ফলে কিন্তু হাসপাতালের অভ্যন্তরীণ যে সেবা সেটি কিন্তু ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। কারণ পটুয়াখালী মেডিকেল কলেজ এমনিতেই এখানে চিকিৎসক সংকট রয়েছে এবং সজ্জার থেকে অনেক বেশি রোগী এখানে অবস্থান করেন সবসময়, যে কারণে অধিকাংশ চিকিৎসা কিন্তু ইন্টার্ন চিকিৎসকরাই দিয়ে থাকে। সেই ক্ষেত্রে তাদের এই যে কর্মবিরতি এবং আন্দোলন, এর ফলে কিন্তু পটুয়াখালী যে চিকিৎসা সেবা সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির আসলে উত্তরণ কবে নাগাদ ঘটবে এবং তারা যে
তাদের যে কার্যক্রম সেটি যদি তারা চালিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই দক্ষিণাঞ্চলের চিকিৎসা সেবা কিন্তু ব্যাহত হবে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষে যারা সাধারণ চিকিৎসকরা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, যে যাতে ভোগান্তি না কমিয়ে চিকিৎসা সেবাটা চালিয়ে রাখা যায়। পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এবং হাসপাতালের যে অভ্যন্তরীণ সেবা সেগুলোকে তারা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এখানকার যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারা মূলত বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই আন্দোলনকে তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য তারা মূলত অনেকটা একক অবস্থা রয়েছেন। এখন তারা একটি বিক্ষোভ মিছিল শুরু করেছেন, যেটি মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রিশান। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জিয়াউল গলি সেলিম, উনি যুক্ত আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণ থেকে। সেলিম, আপনার কাছে জানতে চাই, রোগী ভোগান্তি কেমন দেখছেন সেখানে? জানেন যে আসলে গতকাল থেকে অর্থাৎ 2 দিনে গড়ালো ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি, সেটি তারা 6 দফা দাবিতে যে আন্দোলন করছে তারই ঢেউ আর তারই দুর্ভোগ পড়েছে আসলে এই হাসপাতালের রোগীদের, হাজারো রোগীর উপর। কারণ এখানে 1200 শয্যা হাসপাতাল হলেও এখানে কয়েক হাজার, প্রায় 3 থেকে 3,500 রোগী ভর্তি থাকে নিয়মিত। সেই রোগীরা বলা হয়ে থাকে যে হাসপাতালের প্রাণ ইন্টার্নের চিকিৎসকরা, তারাই মূলত চিকিৎসকের টেক কেয়ার করেন, মূল দায়িত্ব পালন করে তারাই। কিন্তু গেল 2 দিন থেকে তারা কাজে না ফেরায় ভোগান্তি চরমে উঠেছে। বিশেষ করে যারা শয্যাশায়ী রোগী আছেন তাদের চিকিৎসা সেবায় ব্যাহত হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে মিড লেভেলের অর্থাৎ মধ্যম সারির যারা চিকিৎসক আছেন তাদেরকে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে জরুরি চিকিৎসা যেগুলো প্রয়োজন এখন সেই মুহূর্তে সেই কাজগুলোই চলছে। এর বাইরে গতকালকে যেমন বিক্ষোভ করেছিল ইন্টার্ন চিকিৎসা, আজকেও জড়ো হয়েছে। দেখছি, আমি ঠিক দাঁড়িয়ে আছি জরুরি বিভাগের সামনে, আরেকটি গেটে তারা এই বিক্ষোভ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে, জড়ো হচ্ছে। আমি কথা বলেছিলাম এখানকার যারা আন্দোলন করছেন তাদের সাথে, তারা জানিয়েছেন যে আজকে দুপুর 12টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে তাদের একটি বৈঠক আছে, সেই আন্দোলনকারীরা বৈঠকে মিলিত হবেন। এরপর সেখান থেকে সিদ্ধান্ত আসলে তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে কর্মসূচি চলবে কি চলবে না। এর বাইরে যেটি বলছিলাম যে আসলে রাজশাহী মেডিকেলের 272 জন ইন্টার্ন চিকিৎসক আছেন, তারা কেউই আসলে কাজে নাই, কাজ ফেলে তারা আন্দোলন করছেন, কর্মবিরতি পালন করছেন। ফলে জরুরি চিকিৎসাগুলোই মূলত চলছে। এর বাইরে যেমন অপারেশনের রোগীগুলো আছে সেগুলোকে অপারেশন করা হচ্ছে, কিন্তু সাধারণভাবে যেগুলো হয়তো ভাঙাচোরা রোগী বা কাটাছেঁড়া রোগী, এই রোগীগুলো তেমন চিকিৎসা পাচ্ছেন না, হয়তো চিকিৎসা দেরিতে পাচ্ছেন। আমরা এমনও দেখেছি যে অনেকেই এখানে দেরি হচ্ছে চিকিৎসা পেতে, এই কারণে অনেকে হাসপাতাল ছেড়ে ক্লিনিকের দিকে চলে যাচ্ছেন, এরকম ঘটনাও আমরা দেখেছি। তো সব মিলিয়ে রাজশাহীর যে দুর্ভোগ, সেটি আসলে এই আন্দোলনের ফল কিন্তু রোগীদের চরম দুর্ভোগে ফেলেছে। এই পরিস্থিতি ছিল রাজশাহীতে। রিশান। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে ইন্টার্ন চিকিৎসকরা যে ভাতা এবং নিরাপত্তা সহ 6 দফা দাবি নিয়ে সারা দেশে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু কর্মবিরতি পালন করছে। সেখানে কিন্তু রোগীদের ভোগান্তি তৈরি হয়েছে। এমনিতেই সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকট, তাছাড়া অন্যান্য অনেক সংকট রয়েছে। সেই সংকটগুলো তো রয়েছে, সেই সাথে এই ইন্টার্ন চিকিৎসকরা যেই সেবা আসলে দিয়ে থাকেন রোগীদের, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সেই সাথে আমরা কিন্তু আরও জানলাম যে ইন্টার্ন চিকিৎসক যারা আছেন তারা কিন্তু তাদের দাবিগুলো জানাচ্ছিলেন এবং আজকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে এই বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ যারা আছেন তারা কিন্তু আজকে বৈঠকে বসবেন এবং হয়তোবা দুপুর নাগাদ আসলে তাদের এই যে কর্মবিরতি নিয়ে আমরা কিন্তু অনেক কিছু আসলে জানতে পারি, কোনো একটা সুরাহা হয় কিনা, এবং রোগী ভোগান্তি হয়তো খুব দ্রুতই কমে আসবে এবং যারা আসলে ইন্টার্ন চিকিৎসক আছেন তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরবেন। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ এবং ভারত সীমান্তে কিন্তু পুশিন হচ্ছে এবং এই পুশিন নিয়ে কয়েকদিন যাবৎ কিন্তু এই সীমান্তবর্তী যত জেলা আছে, এলাকা আছে, প্রতিটি জায়গায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আমরা সেই সীমান্তে পুশিন সম্পর্কে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই আমরা একটু যেতে চাই আমরা পঞ্চগড়, জয়পুরহাট এবং লালমনিরহাট আমরা যেতে চাই। শুরুতে আমরা একটু পঞ্চগড় যেতে চাই আমাদের সহকর্মীর কাছে। পঞ্চগড়ের সীমান্ত পরিস্থিতি একটু জানবো।
এখন আমরা যতদূর গতকাল জেনেছিলাম যে 8 থেকে 12 তারিখের মধ্যে আসলে এই বিজিবি এবং বিএসএফ বৈঠক হতে যাচ্ছে। একটু আগে আমরা আপডেট পেয়েছি যে আজই কিন্তু সেই বৈঠক অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে। সেটি একটি সুখবর। এই সম্মেলন বা দুই বাহিনীর যেই বলবো সমঝোতার আজকে নয়াদিল্লিতে হবে যে বৈঠক, এই বৈঠক ঘিরে এখন সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে আমি রয়েছি পঞ্চগড়ের যে প্রধান পাড়া বড়বাড়ি সীমান্ত এলাকায়। এখানে কিন্তু গত শুক্রবার ভোর রাতে এই সীমান্ত এলাকা দিয়ে ভারতের বিএসএফ সদস্যরা 10 জনকে বাংলাদেশ সীমায় পুশিনের চেষ্টা করে এবং এরপরে কিন্তু বাংলাদেশ অংশে তারা যখন আসার চেষ্টা করছিল সে সময় বিজিবি এবং স্থানীয় মানুষজন তাদেরকে প্রতিহত করে। সেখান থেকে কিন্তু তাদেরকে ভারতীয় অংশে তাদেরকে পাঠানো হয়। এরপরে কিন্তু দীর্ঘ প্রায় 70টি ঘন্টা তাদের সীমান্তের ক্ষেতের আলে মাঝে গেছে। তারা দীর্ঘ সময় ধরে বৃষ্টিতে ভিজে রোদে কিন্তু তারা দীর্ঘ সময় ধরে মানবেতর জীবনযাপন করছিল। এর মাঝে 3 দফায় কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারই বিএসএফ এই পুঁজি নেওয়া মানুষজনকে নিতে অস্বীকার করে এবং তাদের দেশের নাগরিক নয় বলে জানায়। তবে বিজিবিও কঠোর অবস্থানে ছিল এবং তারা বারবারই জানিয়ে দেয় যে অবৈধ পুশ ইন কোনোভাবেই বাংলাদেশ মেনে নেবে না। সেই সাথে যে প্রক্রিয়াগুলো দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে সেটাও সম্পূর্ণ অবৈধ। এরপরে কিন্তু গতকাল দুপুর নাগাদ হঠাৎ করেই বিএসএফ এর কোম্পানি কমান্ডার সহ কয়েকজন বিজিবির সাথে সাক্ষাতে আসেন এবং পরে তারা চলে গিয়ে আবারও প্রায় 15 থেকে 20 জন হঠাৎ করে এসে সীমান্তের শূন্যরেখায় কিন্তু অবস্থান নেন। এরপরে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি কমান্ডারের মধ্যে বাকবিতণ্ডা এবং উত্তেজনা শুরু হয়। এরপরে পরবর্তী দীর্ঘ সময় প্রক্রিয়ার পর কিন্তু গত রাত 2টার দিকে বিএসএফ লাইট বন্ধ করে তাদেরকে কিন্তু কাঁটাতারের বেড়ার ভেতরে নিয়ে তাদের নিজেদের আওতার মধ্যে নেয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখানে বিজিবিও কিন্তু এখনো তৎপর রয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের এই সীমান্তের সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী মামুন জয়পুরহাট থেকে। মামুন, আপনার কাছে জয়পুরহাটের সীমান্ত পরিস্থিতির কি খবর আছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম পঞ্চগড়ের কথা। আমি যদি জয়পুরহাটের তথ্য যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলায় মিলে প্রায় 26 কিলোমিটার সীমান্তের জায়গা রয়েছে। সেই সীমান্তে কিন্তু এখন পর্যন্ত কোনো পুশিনের খবর আমরা পাইনি। তবে আমি এই সীমান্তে অবস্থান করছি গত কয়েকদিন থেকে, সীমান্তের মানুষজনের সাথে কথা বলছি। তারাও কিন্তু সচেতন রয়েছেন এবং বিজিবির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু টহল অব্যাহত রেখেছেন এবং কিছুক্ষণ আগেও আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি পাঁচবিবি সীমান্তের লকমার জমিদার বাড়ি, এই পাশেই কিন্তু সীমান্ত কাঁটাতারে বেড়া রয়েছে। এই জায়গাটিতে এসেও আমরা দেখেছি যে এখানকার বিজিবির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু টহল অব্যাহত রেখেছেন এবং এই যে জয়পুরহাটের যে 2টি ব্যাটালিয়নের পক্ষ থেকে জয়পুরহাট এবং পাঁচবিবির যে সীমান্ত রয়েছে এটি দেখভাল করা হয়। 14 বিজিবি এবং 20 বিজিবির অধীনে এই জয়পুরহাটটি মূলত নিয়ন্ত্রণ করে বিজিবি। আমি একটু যদি বলে রাখি যে আপনাকে যে এই সীমান্তে এখন পর্যন্ত পুশিনের ঘটনা না ঘটলেও কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে কিন্তু মাঝে মধ্যেই কিছু ঘটনার খবর আমরা পেয়ে থাকি। সেটি কিন্তু আপাতত নেই এবং সীমান্ত এই এলাকায় স্বাভাবিক রয়েছে। তবে গত 2 দিন আগে আমরা দেখেছি 20 বিজিবির অধীনে যে হিলি ঘাসুরিয়া সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু 5 জনকে পুশিন করার চেষ্টা করেছিল বিএসএফ, কিন্তু সেখানকার বিজিবির সদস্যদের তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় কিন্তু তারা সেখানে পুশিন করতে পারেনি। সব মিলিয়ে যদি বলা যায় যে জয়পুরহাটে কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, বিজিবির টহল অব্যাহত রয়েছে। স্থানীয়রা বিজিবির সাথে তাদের যে সীমান্ত এলাকাগুলো তারা কিন্তু সচেতনভাবেই রয়েছেন এবং বিজিবিকে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত রিশান, বিজিবির এবং সীমান্ত রক্ষাকারী যে এলাকার মানুষজন রয়েছে সবাই মিলে সতর্ক অবস্থানে রয়েছেন, যার ফলে কিন্তু এখন পর্যন্ত জয়পুরহাট স্বাভাবিক রয়েছে। তো রিশান, এই ছিল জয়পুরহাটের সীমান্তের সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে লালমনিরহাট যেতে চাই, সহকর্মী সাব্বির সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। সাব্বির, জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি কাঁটাতারের বেড়া, কাঁটাতারের ওপারের পরিস্থিতি এবং এপারের পরিস্থিতি এখন কেমন লালমনিরহাটে জানাবেন?
ঈশান, গত 3-4 দিন লালমনিরহাট সীমান্তে ব্যাপক উত্তেজনা ছিল, বিশেষ করে পুশব্যাক সীমান্তের দুপাশ দুদেশের মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়ার পর আজ লালমনিরহাটের লালমনিরহাটের যে দুর্গাপুর সীমান্ত রয়েছে, সেই দুর্গাপুর সীমান্তে গতকাল রাত্রে একটা পুশিনের ঘটনার একটা ঘটনা ঘটেছিল। ঘটার চেষ্টা করেছিল স্থানীয় জনগণ, প্রায় 2 থেকে 2.5 হাজার লোক সেই পুশিনের ঘটনা প্রতিহত করেছে। আমরা দেখতে পেয়েছি যে এই লালমনিরহাট সীমান্তে বরাবর পুশিনের ঘটনা ঘটে। গত কয়েকদিন থেকে দফায় দফায় পুশিনের চেষ্টা করা হয়েছিল। লালমনিরহাটে মোট 3টি ব্যাটালিয়ন রয়েছে। এই 3টি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই 3টি যে দীর্ঘ সীমানা রয়েছে, সেই সীমানায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বিজিবির সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। তারা জানিয়েছেন যে লালমনিরহাট সীমান্ত দিয়ে কোনোভাবেই পুশিনের ঘটনা ঘটতে দেওয়া হবে না বলে তারা জানিয়েছেন। এ নিয়ে লালমনিরহাটে এখন পর্যন্ত আজ সকাল থেকে পুশিনের কোনো তথ্য পাওয়া যায়নি। এই হচ্ছে লালমনিরহাটের সর্বশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দর্শক, পুশিন এবং সীমান্ত উত্তেজনার আরও খবরাখবর কিন্তু আমরা জানলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। পঞ্চগড়, জয়পুরহাট এবং লালমনিরহাট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে এখনকার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে অবগত করলো। দেখছেন স্টার নিউজ লাইভ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ লাইভ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে জুলাই হত্যাযজ্ঞ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা। সরাসরি জানবো সেখানকার খবর। সহকর্মী ইমন মাহমুদ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। ইমন, ট্রাইব্যুনালের আজকের মামলাগুলোর কি বিস্তারিত আপনার কাছে আছে জানাবেন। অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে 9 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যার মামলায় মানবতা বিরোধী অপরাধের এক মামলায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারপরেই সেই মামলাটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছিল এবং সবশেষ অভিযোগ গঠনের শুনানি শেষে মামলাটির অভিযোগ গঠন হয়েছিল ট্রাইব্যুনাল এবং আজ সেই মামলাটি সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে এবং সেটি কিছুক্ষণের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ ও সূচনা বক্তব্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মামলার মূলত সূচনা বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে এই মামলার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি সূচনা বক্তব্য উপস্থাপন করবেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের একজন আইনজীবী আমিনুল গনি টিটু তিনি গতকাল রাতে ইন্তেকাল করেছেন, যার কারণে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি। আমরা ধারণা করছি সম্ভবত ট্রাইব্যুনালে যারা প্রসিকিউশনে রয়েছেন তারা অনেকেই সকালে তার জানাজার নামাজে যাওয়ার কথা রয়েছে, তার কারণে হয়তো কিছুটা বিলম্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হচ্ছে এবং যদি শুরু হয় সেক্ষেত্রে প্রথমে জাহাঙ্গীর কবির নানক সহ আরো সাবেক মেয়র শেখ ফজলে তাপস, এরকম মোট 28 জন আসামি রয়েছে মোহাম্মদপুরের 9 জন হত্যা মামলায়, যেখানে হত্যা করা হয়েছিল মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফায়াজ সহ মোট 9 জনকে। সেই মামলাটির আনুষ্ঠানিকভাবে আজকে বিচার শুরু হচ্ছে। এছাড়া আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে ট্রাইব্যুনালে মূলত আওয়ামী লীগ শাসনামলে যে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল সেই মামলাগুলোর যেমন বিচার চলছে, একই সাথে বিচার চলছে জুলাই হত্যাকাণ্ডের মামলারও। 2 ধরনের মামলারই আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ রয়েছে। প্রথমত আওয়ামী লীগ শাসনামলের ডিজিএফআই এর যে জেআইসি গোপন বন্দিশালায় গুম করা হয়েছিল সেই গুমের মামলার সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মামলার সাক্ষ্য দিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি, যার ঈদের আগেই যার সাক্ষ্য গ্রহণ জেরা সমাপ্ত হয়েছিল। আজকে নতুন একজন সাক্ষী সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। যেহেতু এই মামলাটি একটি স্পর্শকাতর মামলা এবং গুম সংশ্লিষ্ট মামলা হওয়ার কারণে আগে থেকেই মামলার কে সাক্ষী দিবেন তার পরিচয় এবং পেশাগত তথ্য সবকিছুই গোপন রাখা হয়, যার কারণে এখনো পর্যন্ত এই মামলাতে আজ কে সাক্ষী দিচ্ছেন সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে
আদালতের কার্যক্রম শুরু হলে তখন হয়তো আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো যে এই মামলাতে আজ কে সাক্ষী দেবেন। একই সাথে জুলাই আন্দোলন চলাকালের খুবই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিল একটি ভিডিও, যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় এবং কাজলা ওভারব্রিজের নিচেই একজন পুলিশ কর্মকর্তার ছেলে শেখ তাইম, তার একজন বন্ধু তিনি আহত ছিলেন এবং তাকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই অবস্থাকেই তাকে গুলি করে হত্যা করা হয় এবং সেই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে আজকে। এই মামলাতে এর আগে যাত্রাবাড়ি থানায় কর্মরত একাধিক পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছিলেন এবং তাদের সাক্ষ্যে মূলত উঠে এসেছিল কিভাবে তাইমকে হত্যা করা হয়েছিল এবং কোন কোন পুলিশ কর্মকর্তা সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সেই মামলারও আজকে নতুন একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এছাড়া কুষ্টিয়াতে আন্দোলন চলাকালে 6 জনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে, যে মামলাতে হানিফ ছাড়াও আরো 5 জন আসামি রয়েছেন। সেই মামলাতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক গতকাল শেষ হয়েছে এবং আজকে আসামি পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই মামলাগুলোর কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি, তখন আরো বিস্তারিত তথ্য জানানো হবে। এই ছিল আমার কাছে সবশেষ। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত মনির হোসেনকে আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে চট্টগ্রামের আদালতে চত্বরে কথা বলছেন আইনজীবী, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সেজন্য আমরা চাচ্ছি এই বিষয়টা সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য আমরা রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আশা করছি আমরাও আগামীকাল চার্জ গঠন হয়ে গেলে এটাও খুব দ্রুততার সহিত আপনারা দেখতে পাবেন। এই মামলাটি খুব দ্রুততার সহিত মামলাটি কার্যক্রম শুরু হবে। আগামীকাল চার্জ গঠনের জন্য আছে, চার্জ গঠন পরবর্তীতেই সাক্ষী পর্যায়ে শুরু হবে এই মামলাটিতে। সবকিছু তো সাক্ষী প্রমাণের উপর নির্ভর করছে। এটি মামলাটা ট্রায়াল শুরু হোক, আগে চার্জটা গঠন হোক এবং সাক্ষী প্রমাণ শুরু হোক। আশা করি আমরা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হব এই মামলা যথেষ্ট আমাদের এভিডেন্স আছে। আমার নাম অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, পাবলিক প্রসিকিউটর হিসেবে আছি। সৈয়দা হাফসা জুমা। যেমনটি শুনছিলেন যে চট্টগ্রামে যেই বাকুলিয়ায় যেই শিশু ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু আজকে সকালেই তাকে আদালতে সকাল 11টায় তাকে হাজির করা হয় আদালতে এবং সেই আদালতে হাজির করার পরে কিন্তু তার যেই চার্জ গঠনের যে শুনানি সেটি শুরু হয় এবং আজকে হচ্ছে সেই যেহেতু আজকে আদালতে তোলা হয়েছে তাকে আসামিকে আজকে মূলত যে আমলে নেওয়া হয়েছে এই মামলাটি এবং আগামীকাল কিন্তু এই চার্জ গঠন করা হবে। আমরা কথা বলছিলাম আসামি পক্ষের আইনজীবী যাকে সরকার পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে, তিনিও বলছেন যে যেহেতু তিনি আসামি পক্ষের আইনজীবী সেই ক্ষেত্রে তিনি যিনি তার পক্ষে বাদী আছেন তিনি তাকে সর্বোচ্চ যাতে তাকে নিশ্চিত করা হয় তার যে আইনিভাবে সে যেটি পায় সেটি নিশ্চিত করা সেটি তিনি দেখবেন। তবে অপরাধী যেহেতু তার অপরাধ স্বীকার করেছে সেই ক্ষেত্রে অপরাধের শাস্তি তিনি দাবি করেছেন এবং আমরা কথা বলছিলাম বাদী পক্ষে যিনি আছেন পাবলিক প্রসিকিউটর, তিনিও কথা বলছেন যে তাদের যে রামিসা হত্যাকাণ্ডে যেই দ্রুত সময়ের মধ্যে যিনি এটি রায় হয়েছে সেই রায়ের মতো এই রায়টিও দ্রুত সময়ের মধ্যেই তিনি তাদের সম্পন্ন হবে এবং শিশুদের যেই নিশ্চিত করার শিশুদের যে অধিকার এবং শিশুদের এই যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে সেটি যাতে দ্রুত সময়ের মধ্যে এই রায়গুলোর মাধ্যমে দ্রুত কার্যকর হয় এবং কার্যকরের মাধ্যমে যাতে এই ধর্ষণ যেই বিচার প্রক্রিয়া সেটি যে দ্রুত সময় হয় এবং কমে আসে সেটি সবার কাছে প্রার্থনা করছেন। এই ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত মনির হোসেনকে আদালতে নেওয়া হয়েছে। আইনজীবী কথা বলছিলেন এবং আমাদের সহকর্মী তামিম আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার থেকে আমাদের তথ্য জানাচ্ছিল। আজ সকাল থেকেই কিন্তু ইসলামী ব্যাংকের রামপুরা শাখায় কিন্তু যারা সচেতন গ্রাহক ফোরাম আছেন তারা কিন্তু আন্দোলন করছে। আমরা সরাসরি সেখান থেকে তথ্য জানবো সহকর্মী ইমতিয়াজের মাধ্যমে। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই যে যারা আন্দোলন করছে তারা আসলে কি বলছেন, এখন কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন।
ঋষান, মূলত আন্দোলন আসলে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে করা হচ্ছিল। সকাল 10টা থেকে তারা আন্দোলন শুরু করেছে। এই যে কিছুক্ষণ আগে তারা মূলত আসলে আন্দোলনটা শেষ করেছেন এবং তাদের যে দাবি ছিল যে ইসলামী ব্যাংকে যে একটি পরিচালনার মধ্যে নিয়ে আসা, এবং আজকে তাদের একটি নতুন দাবি ছিল, সেটি হলো যে যারা এখানে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যেন 2 ঘন্টা কলম বিরতি পালন করে, এমন একটি কিন্তু দাবি তাদের ছিল। এবং তাদের আরেকটি দাবি যে বরাবরই রয়েছে, যেটা হলো যে নতুন চেয়ারম্যান রয়েছে খুরশিদ আলম, তার নিয়োগ বাতিল করার একটি দাবি কিন্তু তারা বিগত সময় থেকেই করে আসছিলেন এবং আজও সেই দাবি তারা অব্যাহত রেখেছেন। আর নতুন যে কর্মসূচি তারা দিয়েছেন আজকের, সেটি হলো ব্যাংকের কর্মকর্তাদের 2 ঘন্টা কলম বিরতি। এই বিষয়টা নিয়ে আমরা আসলে ব্যাংকের সঙ্গে কথা বলেছিলাম, কিংবা ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তারা আসলে এই দাবিটাকে তারা পালন করছেন কিনা। তারা আমাদেরকে জানিয়েছেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে যেহেতু কোনো নির্দেশনা নেই, তারা কোনো ধরনের কলম বিরতি পালন করছেন না। আরেকটি বিষয় যে অনেক গ্রাহকদের মাঝে দেখা যাচ্ছে একটি প্যানিক কাজ করছে, এমন কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি। তবে ব্যাংকের যারা গ্রাহক রয়েছে, যারা এখানে সেবা নেওয়ার জন্য এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের অধিকাংশের মধ্যে আসলে তেমন কোনো আতঙ্ক আমরা লক্ষ্য করিনি। তবে 2-1 জনের মধ্যে কিন্তু আতঙ্ক ছিল। তারা বলছেন যে এই যে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে, ব্যাংকের মতো একটি জায়গায় এই ধরনের আন্দোলন কিংবা এই যে একটি রাজনৈতিক প্রভাব বলয়ের কথা বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কিছুটা কিন্তু উদ্বেগ কাজ করছে। উদ্বেগের ফলে তারা আসলে তাদের যে আমানত রয়েছে, সেই আমানতের নিশ্চয়তা নিয়ে তারা কিছুটা আসলে সন্দিহান রয়েছে। আর কয়েকদিন আগে, অর্থাৎ এই যে আন্দোলন চলছে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু ইসলামী ব্যাংকের যে পক্ষ থেকে কিন্তু গতকালকে বলা হয়েছিল, ভারপ্রাপ্ত যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তিনি বলেছেন আসলে তারল্যের কোনো সংকট নেই, অর্থাৎ যে লিকুইডিটি মানে তার কোনো আসলে সংকট এখানে নেই। তবে যেই সংকটটা রয়েছে, আস্থার জায়গা থেকে যদি আসলে কোনো ধরনের সমস্যা তৈরি হয়, সেখানে আসলে সামাল দেওয়াটা কিছুটা কঠিন হবে। তবে এই জায়গায় কিন্তু তারা বারবার বলছেন যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু আসলে এই বিষয়টা আরেকটু সচেতনভাবে পদক্ষেপ নেওয়া উচিত এবং বক্তব্যের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়া জরুরি, এমনটা কিন্তু বলছেন ইসলামী ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। তবে যে অর্থের কোনো সংকট কিন্তু তাদের মধ্যে রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে কিন্তু তারা বলছেন তাদের আসলে অর্থের তেমন কোনো সংকট নেই, এবং গ্রাহকদের মধ্যে আস্থার যে সংকট রয়েছে, আস্থার সংকটের ব্যাপারে তারা বলছেন যে আসলে আস্থার তেমন কোনো সংকট নেই। তবে সাধারণ মানুষকে সচেতন করার জন্য তারাও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। একই সঙ্গে কিন্তু যে যারা গ্রাহক রয়েছেন তাদেরও কিছুটা সচেতন হওয়ার এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা কিন্তু বারবার বলা হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে। বিশাল ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। জাতীয় প্রেস ক্লাবে স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের স্টিল সেক্টরে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ শীর্ষক সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। সাথে আলোচনায় বসুক, শুধু সমস্যা শুনলেই চলবে না। এই শিল্প ব্যবসায়ীদের কাছ থেকে সমাধানের পথটাও সরকারকে জানতে হবে, কারণ আমরা ব্যবসা পরিচালনা করি, আমরা সমস্যা যখন ফেস করি, এটা সমাধানের রাস্তাটা আমরা জানি, আমাদের কাছ থেকে তারা সমাধানটা শুনতে হবে। সরকার ব্যবসায়ীদেরকে যৌথ উদ্যোগেই এই শিল্প জাতীয় অর্থনীতি রক্ষা পাবে। দেশের শিল্পকে শক্তিশালী করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে শক্তিশালী করা। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি আরেকটু ব্যাপারে আপনাদেরকে অবহিত করছি যে আমাদের যে স্টিল শিল্প, যেটা দর্শক, জাতীয় প্রেস ক্লাবে স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের স্টিল সেক্টরে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ শীর্ষক সম্মেলন চলছিল। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দিনাজপুরে হঠাৎ ঊর্ধ্বমুখী চালের বাজার, কয়েকদিনের ব্যবধানে জাত ভেদে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। মুস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। আপনার কাছে জানতে চাই, কেন এই দাম বৃদ্ধি, কি বলছেন বিক্রেতারা এবং এর প্রভাব বাজারে কেমন দেখছেন? এর মধ্যে এই ভরা মৌসুমে কিন্তু বিভিন্ন প্রকারের চাল যে রয়েছে সেগুলো বস্তা প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আমরা যারা ব্যবসায়ী রয়েছে, এখানকার যে সবচেয়ে বড় পাইকারি আড়ত, সেটি হচ্ছে দিনাজপুর শহরের বাজার এনে মার্কেট, তাদের ব্যবসায়ীদের সাথে কথা বলেছে। তারা যেটি জানিয়েছে যে মিল গেট থেকে মূলত তাদেরকে একটা বাড়তি দামে চাল কিনতে হচ্ছে, যার কারণে কিন্তু তারা এই বাড়তি দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা মিলারদের সাথেও কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখন যে মৌসুমে চলছে, গত কয়েকদিনের যে রোদে তারা শুকনো ধানটা বিক্রি করছেন বাজারে বাড়তি দামে। তাদের বাড়তি দামে যে বাড়তি দাম,
সেই বাড়তি দামে ধান কেনার কারণে কিন্তু তারা চালের দাম বাড়াতে বাধ্য হয়েছেন, এমনটা তারা জানিয়েছেন। এদিকে যারা খুচরো পর্যায়ের ক্রেতা রয়েছেন তারা এর মানে একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সবকিছুর দাম যদি ঊর্ধ্বগতি থাকে তাহলে তাদের যে দৈনন্দিন জীবনের কার্যক্রম সেটা প্রায় অস্বাভাবিকভাবে হয়ে পড়েছে তারা জানিয়েছেন। আমরা কথা বলেছি যে ব্যবসায়ী যারা এখানে ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে চালের দাম বাড়লে আসলে তাদেরকেও একটা জবাবদিহিতার আওতায় আসতে হয়। বিশেষ করে যারা বিক্রেতা রয়েছেন হঠাৎ করে যখন একজন চালের ক্রেতা এসে জিজ্ঞেসা করে বস্তাপতি কেন এত টাকা দাম বেড়েছে, তারা তাদের কাছে জিজ্ঞাসা করেন, সেই তাদের কাছে কোনো সদুত্তর থাকে না কিভাবে তারা একজন গ্রাহককে তাদের এই প্রশ্নের উত্তর দিবেন। আর সেক্ষেত্রে ব্যবসায়ীদের কিন্তু একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। যারা এই দাম বাড়ার কারণে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছেন যারা এখানে চাল কিনতে আসছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বাজার মনিটরিং যে ব্যবস্থা যারা এর দায়িত্বে রয়েছেন, খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে ভোক্তা অধিদপ্তর যারা রয়েছেন, তারা যদি সুষ্ঠু তদারকি ভাবে করে যে কেন একটা বস্তায় হঠাৎ 200 টাকা থেকে 300 টাকা পর্যন্ত চালের দাম বাড়ছে, তাহলে কিন্তু তারা একটা বাজার নিয়ন্ত্রণে আসবে বলে তারা জানিয়েছেন। মূলত ব্যবসায়ীরা বলছেন যে ধানের দাম বৃদ্ধির কারণেই কিন্তু তাদের যে চালের দাম সেটি তারা বাড়ছে। এখন চালের দাম কে বাড়ছে দিকে রেপের আরেকটু তথ্য দিয়েছেন। তারা বলছেন যে যারা প্রকৃত মিলার রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তাদের বাইরেও কিছু মৌসুমী ব্যবসায়ী রয়েছে বা স্টক হোল্ডার রয়েছে যারা মূলত এই ধান চালগুলো বিভিন্ন মাধ্যমে লাইসেন্স না থাকার পরেও কিন্তু তারা অবৈধভাবে সংরক্ষণ করেন। সেসব মজুদগারে যদি অভিযান চালানো যায় তাহলে কিন্তু মূলত তাদের যে ধান চালের অবৈধ স্টক সেগুলো কিন্তু বাজারজাত করা সম্ভব হবে এবং ধানের এবং চালের যে দামটা সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসবে বলে তারা জানিয়েছেন। একই সাথে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে এই ধরনের চালের দাম যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাদের ক্ষেত্রে যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করছেন তাদের কিন্তু একটা বড় অন্তরা হয়ে যায় এই চালের দাম বৃদ্ধি। ঋষাদ, এই ছিল দিনাজপুর থেকে সর্বশেষ তথ্য। মোস্তাফিজুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম দিনাজপুরে কিন্তু হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়েছে চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে জাত ভেদে বস্তা প্রতি কিন্তু 200 থেকে 300 টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি হয়েছে। সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান সরাসরি যুক্ত হয়ে। দেখছেন স্টার নিউজ লাইভ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ লাইভ। দর্শক, যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর তা নিয়ে কথা বলছে নেতারা, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। সুতরাং কারো হতাশ হওয়ার কিছু নেই। এখানে যারা উপস্থিত থাকতে পারেন নাই আজকে, এরকম 6 জন নেতা আমাদের এখন চায়না সফরে আছেন। 6 জন। আরেকজন অসুস্থ অবস্থায় গোপালগঞ্জে অসুস্থ, আরেক নেতার খুব সিরিয়াস, তার কোন আত্মীয় অসুস্থ থাকার কারণে জাহিদ অনুপস্থিত আছে, তার কে জানি অসুস্থ। সুতরাং উপস্থিতি আমাদের ওই হিসেব করলে শতভাগ উপস্থিতি আছে, কারণ যারা চায়না আছে বা যারা অসুস্থ, আমরা তো একদিনের নোটিশে, গতকালকে নোটিশে এই প্রোগ্রামটা করেছি। আগামীতে বিগত দিনে আমরা যেভাবে সংগঠনকে শক্ত হাতে পরিচালনা করেছি, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আগামীতে তার থেকে ভালোভাবে ইনশাল্লাহ আমরা করব। প্রত্যেকে চোখ কান খোলা রাখবেন। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, যে বাংলাদেশে ইন্টারিম সরকারের সময় মবতন্ত্র যে শুরু হয়েছিল, এবং এই মবতন্ত্র এবং একটি উচ্ছৃঙ্খল শ্রেণী যে রাজনীতিতে মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা তাদের প্রতি শুধু একটি বার্তা দিতে চাই। যুবদলের সভাপতি হিসেবে আমার যে দায়িত্বের জায়গা থেকে যে চটুল কথাবার্তা বলে কিন্তু রাজনীতিতে বেশি দিন স্থায়ী হওয়া যায় না। আমি আমার 40 বছরের রাজনীতিতে কিন্তু স্লো এন্ড স্টেডি, কাম এন্ড কোয়াইট, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা মব এবং মনে করছে যে উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে পজিশন ক্রিয়েট করবে, এটা সম্ভব না। বাংলাদেশের জনগণ কিন্তু অনেক ভালো, জ্ঞানী, বুদ্ধিমান আমি মনে করি। তারা কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই, এবং আমি শুধু তাদেরকে। দর্শক, যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সেটি নিয়ে কথা বলছিলেন যুবদলের নেতারা, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এ পর্যায়ে জানবো আমরা দেশের বাইরের খবর। দর্শক, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি কার্যকরের 60 দিনের মাথায়
ইসরায়েলের ইরানের হামলা ও ইরানের অভ্যন্তরে ইসরায়েলের আক্রমণ, নতুন করে উত্তাপ বাড়ছে মধ্যপ্রাচ্যে। অঞ্চলটির সর্বশেষ তথ্য আমরা জানব আমাদের সহকর্মী ইস্তিয়াক হোসেনের মাধ্যমে। আমরা জানবো নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি ইস্তিয়াক যুক্ত হচ্ছে। ইস্তিয়াক, আপনার কাছে প্রথমেই একটু জানতে চাই যে আপনি তো শুরু থেকেই এই খবরাখবর রাখছিলেন, এখন পর্যন্ত আপনার কাছে আসলে সর্বশেষ কি তথ্য আছে যা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে? প্রথমেই বলতে চাই, মধ্যপ্রাচ্য, ইরান, ইসরায়েল এবং ইয়েমেনকে ঘিরে নতুন করে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক পাল্টা হামলার ঘটনা ঘটছে। যেমনটা প্রথমে রোববার রাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে কিন্তু ইসরায়েল হামলা চালায়। এর জবাবে একই রাতে ইরান উত্তর ইসরায়েলের দিকে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটা হচ্ছে ওনাদের দাবি। এরপর পরিস্থিতি আরও দ্রুত জটিল হয়ে ওঠে যখন রোববার রাতে ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। এই হামলার ধারাবাহিকতা সোমবার সকালে আবার ইরান থেকেও ইসরায়েলে হামলা চালানো হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বীরশেবা ও এর আশপাশের এলাকা। সোমবার সকাল 10টা 10 দিকে ইরান প্রথম দফা ক্ষেপণাস্ত্র চালায়। এর প্রায় 20 মিনিট পর সেকেন্ড হামলাটি হয়, অর্থাৎ তারা দ্বিতীয় দফা হামলা চালায়। এই হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে জেরুজালেম, তেল আবিব, বীরশেবা এবং বেনগরিয়ন বিমানবন্দর এলাকায় সাইরেন বেজে ওঠে। একই সময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায় ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেটা তাদের ইন্টারসেপ্টর অর্থাৎ তাদের যে প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে ওইটার মাধ্যমে এটা ভূপাতিত করা হয়। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েল সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয়, যদিও পরে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে মানুষকে আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার অনুমতিও দেয় তারা। এদিকে ইসরায়েল দাবি করছে তারা ইরানের তেহরান, তাবরিজ এবং ইস্পাহানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যমের দাবি, তেহরানের শহর এলাকায় সরাসরি কোনো লক্ষ্যবস্তুতে হামলা হয়নি, তবে বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই সময় একাধিক জায়গায় আপনার সাইরেন বেজে উঠেছে, অর্থাৎ ফর সেফটি প্রিকশনস যেটা আছে আর কি। অন্যদিকে ইরানের খুজেস্তান প্রদেশের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে, যেখানে আংশিক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সবশেষ ইসরায়েলের আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই ইস্তিয়াক, সেটা হলো এই হামলার ক্ষয়ক্ষতি আসলে কতটা হয়েছে, কি কি তথ্য পাওয়া যাচ্ছে, আর কোথায় কোথায় এখন পর্যন্ত হামলা হচ্ছে বা কোনো সম্ভাব্য কোথাও হামলা হওয়ার তথ্য আপনার কাছে আছে কিনা? গণমাধ্যম কি বলছে আন্তর্জাতিক? অ্যাকচুয়ালি দুই পক্ষই বিভিন্ন বলছে, যারা আন্তর্জাতিক গণমাধ্যম যেটা বলছে যে দুই পক্ষই বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং দুই পক্ষই বলছে যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অর্থাৎ আমি যদি বলি ইরানে কোথায় হামলা হয়েছে, ইস্পাহানে হামলা হয়েছে। ইস্পাহানটা কোথায়? ইস্পাহানটা হচ্ছে আপনার পারমাণবিক কেন্দ্র যেটা আছে ওখানে। সো ওখানে হামলা হলে আমরা ক্ষয়ক্ষতিটা এখন আন্দাজ করতে পারছি না, বা ওইভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে এখন আসেনি। সো ক্ষয়ক্ষতি ডেফিনেটলি হয়েছে, এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। কিন্তু যেটা হতাহতের ব্যাপার, যেটা হতাহত এখনও কেউ হয়নি, যদিও একজন ব্যক্তি আশ্রয়কেন্দ্রে ঢুকতে যে একটু আহত হয়েছে, ওইটা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সব মিলে বলা যায় ইরান, ইসরায়েল এবং ইয়েমেন 3 দিক থেকেই পাল্টা হামলা ও প্রতি হামলার কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অ্যাকচুয়ালি অনেক জটিল হয়ে গেছে। এর মধ্যে আমি আরও বলতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আপনার ইসরায়েলি যে প্রধানমন্ত্রী আছে বেনিয়ামিন নেতানিয়াহু, ওনাকে কিন্তু বলেছিলেন যে পাল্টা হামলা না করার জন্য, যদিও এরই মধ্যে ইসরায়েল হামলা করে বসে। সো সব কিছু এখন একটু ঘোলাটে হয়ে গেছে, কারণ আমরা জানতাম যে দুই দেশের মধ্যে একটা যুদ্ধবিরতির একটা কথা ছিল। পাকিস্তান কিন্তু 3 দফা আলোচনায় বসিয়েছে, মধ্যস্থতা করিয়েছে এই দুই দেশকে। একটা যুদ্ধবিরতির চুক্তির আওতায় যাওয়ার কথা ছিল, কিন্তু এই ইসরায়েলের নতুন করে হামলা বা এই যে ইসরায়েলের লেবাননে হামলা এবং এই মধ্যপ্রাচ্যে পুরো অবস্থাটাই এখন আরও জটিল হয়ে গেছে যুদ্ধবিরতিকে নিয়ে। রিশান, ধন্যবাদ ইস্তিয়াক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।